নতুন চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই আমার বুকটা ঢিপঢিপ করছিল। টেক ইনোভেশন লিমিটেড এর কর্পোরেট কালচার বেশ কড়া শুনেছিলাম, কিন্তু ইন্টারভিউ বোর্ড থেকে শুরু করে জয়নিং লেটার পাওয়া পর্যন্ত যার নামটা সবচেয়ে বেশি শুনেছি তিনি হলেন আমাদের ডিপার্টমেন্টাল হেড মিস মিলি চ্যাটার্জি। সবাই আড়ালে তাকে আয়রন লেডি বলে, আবার কেউ কেউ বলে তিনি নাকি অসম্ভব রূপবতী কিন্তু ভীষণ কড়া মেজাজের। আমি ফাইলপত্র গুছিয়ে আমার ডেস্কে বসতেই পিয়ন এসে বলল, অর্ণববাবু, বড় ম্যাডাম আপনাকে কেবিনে ডাকছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে শার্টের কলারটাকে ঠিক করে নিলাম। মনে মনে বললাম, হে ভগবান, প্রথম দিনেই যেন কোনো ঝামেলা না হয়। কেবিনের দরজায় নক করে ভিতরে ঢুকতেই সুগভীর একটা পারফিউমের মিষ্টি সুবাস আমার নাকে এসে লাগল। জানালার পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছিলেন এক তরুণী, পরনে গাঢ় নীল রঙের শাড়ি, চুলগুলো আলতো করে খোপা করা। তিনি ঘুরে তাকাতেই আমার চোখ পলক ফেলতে ভুলে গেল। এত কম বয়সী আর এত মিষ্টি দেখতে একটা মেয়ে আমাদের কিনা বস। মে আই কাম ইন ম্যাম? আমি অর্ণব মুখার্জি, আজকেই জয়েন করেছি। মিলি ম্যাম তার কফির মগটা টেবিলে রেখে আমার দিকে এগিয়ে এলেন। তার ঠোঁটের কোণে হালকা একটু রহস্যময় হাসি। আসুন অর্ণব, বসুন। আমি মিলি চ্যাটার্জি। আপনার সিভি আমি খুব খতিয়ে দেখেছি। আপনার কাজ নিয়ে আমার অনেক আশা। থ্যাংক ইউ ম্যাম, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। চেষ্টা তো সবাই করে, কিন্তু আমি কাজের পাশাপাশি মানুষের ডেডিকেশন দেখতে পছন্দ করি। বাই দ্য ওয়ে, অফিস টাইমের বাইরে আমাকে ম্যাম না বলে অন্য কিছুও বলতে পারেন। আই ডোন্ট মাইন্ড। ম্যামের মুখে শেষ কথাটা শুনে আমি একটু থতমত খেয়ে গেলাম। অফিস টাইমের বাইরে অন্য কিছু মানে কি? আমি মৃদু হেসে মাথা নিচু করে রইলাম। দিন গড়াতে লাগল। অফিসের কাজের চাপ যেমন বাড়ছিল তেমনই বাড়ছিল মিলি ম্যামের অদ্ভুত সব আচরণ। লক্ষ্য করলাম প্রজেক্টের কাজের বাহানায় তিনি প্রায় আমাকে তার কেবিনে ডেকে পাঠান। অন্য কলিগদের যেখানে ফাইল ছুঁড়ে মারেন তাদের খামখেয়ালির জন্য, সেখানে আমার ছোট্টখাট্ট ভুলগুলো তিনি হেসে উড়িয়ে দেয়। শুধু তাই নয়, লাঞ্চের সময় প্রায় তার কেবিন থেকে আমার জন্য স্পেশাল টিফিন চলে আসে। অফিসের বাকি কলিগরা আড়ালে হাসাহাসি শুরু করল। আমার খুব অস্বস্তি হতো। আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি। এখানে কোনো রকমের স্ক্যান্ডালে জড়াতে চাইনি। একদিন বিকেল 5টায় সবাই যখন ব্যাগ গোছাচ্ছে, মিলি ম্যাম আমাকে তার কেবিনে ডাকলেন। ভিতরে যেতেই দেখি কেবিনের সব লাইট নেভানো, শুধু টেবিল ল্যাম্পটা জ্বলছে। হালকা ব্লুটুথ স্পিকারে একটা ধীর গতির রোম্যান্টিক গান বাজছে। ম্যাম, কোনো দরকারি ফাইলে সাইন করতে হবে? অফিস তো ছুটি হয়ে গেছে। মিলি ম্যাম চেয়ার থেকে উঠে আমার একদম কাছাকাছি এসে দাঁড়ালেন। শাড়ির আঁচলটা কান থেকে একটু খসে পড়েছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। তার চোখে অন্যরকম এক মায়াবী আলো। অর্ণব, কাজের বাইরে কি আমাদের কোনো কথা হতে পারে না? এই যেমন ধরো, আজ সন্ধ্যায় তুমি আমার সাথে একটা লং ড্রাইভে যেতে পারো। আমি এক পা পিছিয়ে গেলাম। আবার বুক ধরফর করছিল। বসের মুখে তুমি সম্বোধন এবং লং ড্রাইভের প্রস্তাব, সবকিছু কেমন যেন ওলটপালট লাগছিল। দুঃখিত ম্যাম, আজকে সন্ধ্যায় আমার একটু তাড়া আছে। তাছাড়া অফিসের বসের সাথে এভাবে লং ড্রাইভে যাওয়াটা বোধহয় আমার ঠিক দেখায় না। লোকে নানান কথা ভাববে, আর বলছে অলরেডি। লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না অর্ণব। আমি তোমাকে পছন্দ করি। খুব সহজ করে বলছি, আমি তোমার প্রেমে পড়েছি। তোমার এই শান্ত স্বভাব, তোমার কাজের প্রতি সততা, সব কিছু আমাকে টানে।
ম্যামের মুখে সরাসরি প্রেমের প্রস্তাব শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার মাথা কাজ করছিল না। মিলি ম্যাম দেখতে অত্যন্ত আকর্ষণীয়, যে কোনো ছেলেই তার এক ইশারায় পাগল হয়ে যাবে। কিন্তু আমি নিজেকে শক্ত রাখলাম। কর্পোরেট লাইফে বসের সাথে প্রেম মানে নিজের ক্যারিয়ার ধ্বংস করা, অন্তত আমি সেটাই বিশ্বাস করতাম। ম্যাম প্লিজ এসব বলবেন না। আপনি আমার বস, আমি আপনার কর্মচারী। এর বাইরে আমাদের মাঝে অন্য কোনো সম্পর্ক হওয়া সম্ভব না। আমি অফিসে শুধু কাজ করতে এসেছি, প্রেম করতে নয়। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমার কথাগুলো শুনে মিলি ম্যামের মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, যা তিনি আড়াল করার চেষ্টা করলেন। কর্মচারী? তুমি নিজেকে শুধু এটাই ভাবো কর্ণব? ঠিক আছে, আমি জোর করব না। তবে মনে রেখো, মিলি চ্যাটার্জি যা একবার চায় তা সে অর্জন করেই ছাড়ে। তুমি আজ আমাকে ফিরিয়ে দিলে, কিন্তু একদিন তুমি নিজেই আমার কাছে আসবে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। দ্রুত কেবিন থেকে বের হয়ে এলাম। কলিজাটা যেন মুখের কাছে চলে এসেছিল। বাড়ি ফেরার সারাটা পথ শুধু মিলি ম্যামের ওই সজল চোখের চাহনি আর তার সুগন্ধি আমার মগজে ঘুরপাক খেতে লাগল। মনে মনে ভাবলাম, একটা ঝড় বোধহয় ধেয়ে আসছে আমার শান্ত জীবনে। আমি কি পারবো এই রোমান্টিক আর জেদি বসের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে? সেই সন্ধ্যার পর থেকে অফিসের পরিবেশটা আমার জন্য কেমন যেন ভারী হয়ে উঠল। আমি ভেবেছিলাম মিলি ম্যাম হয়তো রেগে গিয়ে আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন, কিংবা কাজের জায়গায় প্রচণ্ড খাটাবেন। কিন্তু অবাক হয়ে দেখলাম তিনি তার উল্টোটা করলেন। তিনি আমার সাথে সম্পূর্ণ পেশাদার আচরণ শুরু করলেন। প্রয়োজনে অতিরিক্ত একটা কথা বললেন না, এমনকি আমার দিকে সরাসরি তাকানো বন্ধ করে দিলেন। কয়েকটা দিন এভাবে যাওয়ার পর আমার নিজের ভিতরে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। মানুষটা যখন সারাক্ষণ চোখে চোখ রাখত তখন বিরক্তি লাগত, আর এখন যখন সে একদম পর হয়ে গেছে তখন বুকের ভিতরটা কেমন যেন টনটন করে ওঠে। ঠিক তখনই অফিসে একটা বড় সুযোগ এলো। আমাদের কোম্পানি সিঙ্গাপুরের একটা নামকরা ফার্মের সাথে যৌথভাবে কাজ করার প্রজেক্ট পেল, আর সেই প্রজেক্টের লিড দেওয়ার দায়িত্ব পড়ল আমার কাঁধে। দিন রাত এক করে খাটতে লাগলাম আমি। অফিসের বাকিরা বাড়ি চলে গেলেও আমি আর মিলি ম্যাম থেকে যেতাম সেখানেই। মাঝ রাতে বিশাল খালি অফিসে শুধু আমরা দুজন আলাদা ডেস্কে বসে কাজ করতাম। কেউ কারোর সাথে কাজের বাইরে একটা কথাও বলতাম না। একদিন রাত প্রায় 10টা বাজে। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামল। আমি ল্যাপটপে কোডিং চেক করছি। হঠাৎ পুরো অফিসের লাইটগুলো দপ করে নিভে গেল। আইপিএস ব্যাকআপ শুধু সার্ভার রুমে কাজ করছিল। মেইন ফ্লোরে ঘুটঘুটে অন্ধকার। আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালতেই শুনলাম মিলি ম্যামের কেবিন থেকে কাঁচ ভাঙার একটা শব্দ আর ম্যামের হালকা একটা চিৎকার। আমি আর একটা মুহূর্ত সেখানে না ভেবে ম্যামের কেবিনের দিকে দৌড়ে গেলাম। ম্যাম, ম্যাম আপনি ঠিক আছেন? কি হয়েছে? কেবিনের দরজার কাছে আসতে মিলি ম্যাম আচমকা এসে অন্ধকারের মধ্যে আমাকে জড়িয়ে ধরলেন। তার পুরো শরীর কাঁপছিল। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু আমার হাত দুটো ম্যামকে সরিয়ে দেওয়ার সাহস পেল না। অর্ণব প্লিজ যেও না, আমি অন্ধকার একদম সহ্য করতে পারি না। ছোটবেলার একটা ফোবিয়া আছে আমার, প্লিজ একটু থাকো এখানে। ম্যামের গলার আওয়াজটা ছোট বাচ্চার মতো শোনালো। আয়রন লেডির এই রূপ আমি কখনো দেখিনি। ম্যামের ভেজা চুলের সুবাস আর শরীরের উষ্ণতা আমার সমস্ত প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। আমার হাত দুটো স্বয়ংক্রিয়ভাবে ম্যামের পিঠে উঠে এলো তাকে আশ্বস্ত করতে। ভয় পাবেন না ম্যাম, আমি আছি। লাইটটা এখনই চলে আসবে, আপনি শান্ত হন। কিছুক্ষণ পর যখন আইপিএসের এমার্জেন্সি লাইটটা জ্বলে উঠল, মিলি ম্যাম ধরফর করে আমার বুক থেকে সরে দাঁড়ালেন।
তার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। টেবিল থেকে জলের গ্লাসটা তুলতে গিয়ে মেঝেতে পড়ে ভেঙেছিল। সেই কাঁচ ভাঙার দিকে তাকিয়ে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। অর্ণব, আই এম সরি। আসলে অন্ধকারের ভয়টা কাটেনি। আর ধন্যবাদ। ইটস ওকে ম্যাম, আপনার হাত কেটে যায়নি তো? আমি নিচে ঝুঁকে কাচের টুকরোগুলো সরাতে গেলাম। মিলি ম্যামও ঠিক একই সময় হাত বাড়ালেন। আমাদের দুজনের হাত এক হয়ে গেল। বিদ্যুতের মতো একটা কারেন্ট খেলে গেল আমার শিরদাঁড়া দিয়ে। আমি ম্যামের চোখের দিকে তাকালাম। সেই চোখে এখন আর বসের অহংকার নেই, আছে শুধু এক বুক ভালোবাসা আর আকুলতা। অর্ণব, তুমি যতই নিজেকে দূরে সরিয়ে রাখো না কেন, আমি জানি তোমার মনেও আমার জন্য জায়গা তৈরি হচ্ছে। তুমি শুধু তোমার এই তথাকথিত বস আর কর্মচারীর দেয়ালটা ভাঙতে পারছো না। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? ম্যামের এই কথাটা সরাসরি আমার হৃদয়ে গিয়ে আঘাত করল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সত্যি তো, আমি কার সাথে লড়াই করছি? নিজের মনের সাথে। এই মেয়েটি এত ধনী, এত সফল, তাও আমার মতো একজন সাধারণ ছেলের জন্য এইভাবে অপেক্ষা করছে। ম্যাম, আমি আসলে কখনো ভাবিনি আমার মতো একটা ছেলেকে আপনি এইভাবে ভালোবাসতে পারেন। আমি ভয় পেতাম লোকে যদি ভাবে আমি আপনার টাকার লোভে বা পজিশনের লোভে আপনার সাথে সম্পর্ক করছি। আমার আত্মসম্মান আমাকে আটকে রেখেছিল। মিলি ম্যামের ঠোঁটের কোণে এবার একটু স্বর্গীয় হাসি ফুটে উঠল। তিনি আমার খুব কাছে এসে আমার গালে হাত রাখলেন। পাগল ছেলে একটা। মিলি চ্যাটার্জি কখনো মানুষের টাকা বা পজিশন দেখে ভালোবাসে না। আমি তোমার মনটাকে ভালোবেসেছি। আর এই যে তুমি এখন ম্যাম বললে, অফিস টাইমের বাইরে কিন্তু এটা বলার কথা ছিল না। দ্যাট, আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসলাম। প্রথমবারের মতো আমার বুকের ভিতরের পাথরটা সরে গেল। আমি বুঝতে পারলাম আমিও এই মায়াবতী রোমান্টিক বয়সের প্রেমে সম্পূর্ণ হাবুডুবু খাচ্ছি। ঠিক আছে মিলি, আজ থেকে আর ম্যাম বলবো না, তবে অফিসে আমি শুধুই তোমার এমপ্লয়ি। মঞ্জুর, অফিসে তুমি আমার বাধ্য কর্মচারী, আর অফিসের বাইরে আমি তোমার ভালোবাসার বন্দিনী। এবার চলো, বৃষ্টি কমেছে, তোমাকে আজ আমি নিজেই ড্রপ করব। গাড়ির পিছনে সিটে নয়, আজ আমি বসলাম মিলির পাশে, ফ্রন্ট সিটে। জানালার বাইরে বৃষ্টির ফোঁটাগুলো যেন আমাদের নতুন প্রেমের সুর তুলছিল। আমি মিলির হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম। মিলি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। আমাদের প্রেমটা অবশেষে ডানা মেলল। কিন্তু আমরা জানতাম না যে এই প্রেম খুব দ্রুতই এক নতুন সামাজিক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। প্রেমের প্রথম দিনগুলো মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। তবে আমাদের প্রেমটার একটা আলাদা নিয়ম ছিল। অফিসের চার দেওয়ালের ভিতরে মিলি ছিল আমার কড়া বস, আর আমি তার নিখুঁত কর্মচারী। কিন্তু অফিস ছুটির পর গাড়িটা যখনই হাইওয়েতে উঠত, মিলি হয়ে উঠত এক চরম রোমান্টিক প্রেমিকা। কখনো সে আমার কাঁধে মাথা রেখে, আবার কখনো আমার বুকে মাথা রেখে গান শুনত, আবার কখনো কলকাতা রাস্তার ধারে টঙের দোকানে বসে আমার সাথে মাটির ভারে চা খেত। তবে একটা কর্পোরেট অফিসে কোনো কিছুই বেশি দিন লুকিয়ে রাখা যায় না। আমাদের কলিগরা খেয়াল করতে শুরু করলো যে মিলি ম্যাম ইদানিং খুব ঘন ঘন হাসেন, আর প্রজেক্টের কাজের নাম করে আমার সাথে তার মিটিংয়ের সময়টা বেড়েছে। কানাঘুষো ফিসফাস থেকে শুরু করে নানা রকম মুখরোচক গল্প ছড়তে লাগলো। আমি কিছুটা বিচলিত হলেও মিলি সব সময় বলতো, অর্ণব সিংহি কখনো শেয়ালের ডাকে কান দেয় না। কিন্তু আসল ঝড়টা এলো অন্য দিক থেকে। মিলি যে শুধু আমাদের ডিপার্টমেন্টাল হেড তা কিন্তু নয়, সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের অন্যতম শেয়ার হোল্ডার মিস্টার চ্যাটার্জির একমাত্র মেয়ে, অর্থাৎ সেই বিশাল সাম্রাজ্যের রাজকন্যা। আর আমি মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ ছেলে। একদিন দুপুরে মিলি তার কেবিনে ছিল না।
হঠাৎ পিয়ন এসে আমার ডেস্কে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা পাঠিয়েছেন খোদ মিস্টার এমডি স্যার, মিস্টার চ্যাটার্জি। আমাকে ওনার পার্সোনাল কেবিনে দেখা করতে বলা হয়েছে। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। বুঝতে পারলাম আমাদের সম্পর্কের খবর উপরমহল পর্যন্ত পৌঁছে গেছে। বুকটা শক্ত করে আমি এমডি স্যারের কেবিনের দরজায় দাঁড়ালাম। মে আই কাম ইন স্যার? ভিতরে গম্ভীর মুখে বসেছিলেন মিস্টার চ্যাটার্জি। তার চোখে এক ধরনের আভিজাত্যের অহংকার এবং তীব্র অসন্তোষ স্পষ্ট। আসুন অর্ণববাবু, বসুন। ওনার গলার স্বর বরফের মতো ঠান্ডা শোনালো। আমি চেয়ারে বসতেই তিনি একটা ফাইল আমার দিকে এগিয়ে দিলেন। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি অর্ণব। মিলি আমার একমাত্র মেয়ে। তার ভবিষ্যৎ, তার জীবন সঙ্গী সবকিছু নিয়ে আমার অনেক বড় পরিকল্পনা আছে। আমি শুনেছি আপনি নাকি মিলির সাথে কাজের বাইরেও মেলামেশা করছেন। দেখুন, মধ্যবিত্ত ছেলেদের এই এক রোগ, বড় লোকের মেয়ে দেখলেই লাইফ সেটেল করার স্বপ্ন দেখে। ওনার এই অপমানজনক কথাটি আমার বুকে তীরের মতো বিঁধল। আমার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগল। স্যার, আপনি ভুল ভাবছেন। আমি মিলির টাকা বা পজিশন দেখে তার সাথে জড়াইনি। মিলি নিজেই আমাকে। থামুন অর্ণব। মিস্টার চ্যাটার্জি হাত তুলে আমাকে থামিয়ে দিলেন। মিলি আবেগের বশে ভুল করতে পারে, কিন্তু আমি ভুল করব না। এই ফাইলে আপনার রেজিগনেশন লেটার রেডি আছে। আপনি এখানে সাইন করবেন এবং আজই এই অফিস ছাড়বেন। আর হ্যাঁ, মিলির জীবন থেকে চিরতরে সরে যাবেন। এর বিনিময়ে আপনি মোটা অঙ্কের একটা কম্পেনসেশন পাবেন। টাকার লোভ দেখে আমাকে কেনা? আমার মুখটার রাগে লাল হয়ে উঠল। আমি ফাইলটা বন্ধ করে টেবিলের উপরে ঢেলে দিলাম। দুঃখিত স্যার, আপনার টাকা আপনার কাছে রাখুন। চাকরিটা আমি নিজের যোগ্যতায় পেয়েছিলাম, তাই পদত্যাগ যদি করতেই হয় আমি নিজেই করব। আপনার এই কম্পেনসেশনের টুকরো আমার প্রয়োজন নেই। আর মিলির কথা বলছেন, আমি তাকে ভালোবাসি, তবে আপনার মেয়েকে জোর করে ধরে রাখার মানসিকতা আমার নেই। সে যদি আপনার কথায় আমাকে ছেড়ে দেয়, আমি মুখ বুজে চলে যাব সেখান থেকে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কেবিন থেকে প্রায় ঝড়ের গতিতে বের হয়ে এলাম। সোজা নিজের ডেস্কে গিয়ে ল্যাপটপ বন্ধ করলাম। নিজের ড্রয়ার থেকে পার্সোনাল জিনিসপত্র ব্যাগে ভরে নিলাম। মনের ভিতর তখন এক তীব্র অভিমান আর কষ্ট দলা পাকিয়ে উঠেছিল। আমি যখন লিফটের দিকে যাচ্ছি, ঠিক তখন মিলি করিডোর দিয়ে আসছিল। আমার হাতে ব্যাগ আর চোখের আগুন দেখে সে চমকে উঠল। অর্ণব, কি হয়েছে? তুমি ব্যাগ হাতে কোথায় যাচ্ছ? তোমার বাবার কেবিনে যাও মিলি, সব কিছু জানতে পারবে। তোমার বাবা ঠিকই বলেছেন, আমি একজন সাধারণ কর্মচারী মাত্র। এই রাজপ্রাসাদে আমার জায়গা নেই। ভালো থেকো মিলি। আমি মিলির উত্তরের অপেক্ষা না করে লিফটে উঠে পড়লাম। লিফটের দরজা বন্ধ হওয়ার মুহূর্তে দেখলাম মিলির চোখে এক মহাসমুদ্র বিস্ময় আর জল জমে উঠেছে। পরের 2 দিন আমি ঘর থেকে আর বের হইনি। ফোনের সিম কার্ডটাকে বন্ধ করে রেখেছিলাম। একটা তীব্র হতাশা আমাকে গ্রাস করেছিল। ভাবছিলাম, কেন আমার মনটাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না? কেন বশে প্রেমে পড়তে গেলাম? 3য় দিন সকালে আমাদের বাড়ির দরজায় প্রচণ্ড জোরে জোরে কড়া নাড়ার শব্দ হলো। মা দরজা খুলতেই আমি আমার ঘর থেকে শুনতে পেলাম চেনা এক মিষ্টি অথচ দীর্ঘ গলার আওয়াজ। আমি ড্রয়িং রুমে আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। সামনে মিলি দাঁড়িয়ে আছে, তবে অফিসে সেই দামি কর্পোরেট শাড়িতে নয়, খুব সাধারণ একটা সুতির সালোয়ার কামিজ পরে। তার চুলগুলো এলোমেলো, চোখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত জেদ। তার পিছনে 2 বড় বড় ট্রাভেল ব্যাগ রাখা। মিলি, তুমি তুমি এখানে এই অবস্থায়? মিলি সোজা আমার সামনে এসে দাঁড়ালো। আমার মায়ের সামনে এসে আমার 2 হাত শক্ত করে ধরে ফেলল। হ্যাঁ অর্ণব, আমি তোমাকে বলেছিলাম না, মিলি চ্যাটার্জি যা একবার চায় তা সে অর্জন করেই ছাড়ে।
আমার বাবা তোমাকে অপমান করে চাকরি থেকে বের করে দিয়েছে, তাই তো? তিনি ভেবেছেন তার টাকা আর কোম্পানির অহংকার দিয়ে আমার ভালোবাসাকে আটকে রাখবেন। কিন্তু মিলি, তুমি এই ব্যাগপত্র নিয়ে? আমি ওই বাড়ি, ওই গাড়ি, ওই কোম্পানির শেয়ার সব কিছু লাথি মেরে চলে এসেছি অর্ণব। আমি বাবাকে বলে এসেছি, তোমার মিলি চ্যাটার্জি আজ থেকে মৃত। আজ থেকে আমি শুধু অর্ণবের মিলি। অর্ণব, আমি আমার সমস্ত রাজত্ব ছেড়ে তোমার এই ছোট্ট মধ্যবিত্ত ঘরে থাকতে এসেছি। তুমি কি আমাকে তাড়িয়ে দেবে? মিলির কথাগুলো শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। একটা মেয়ে আমার জন্য তার কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল জীবন এক নিমেষে ত্যাগ করে চলে এসেছে। আমার মনের সমস্ত অভিমান, সমস্ত ভয় কর্পূরের মতো উড়ে গেল। আমি মিলিকে শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। আমার মাও পাশ থেকে চোখের জল মুছলেন। পাগল মেয়ে একটা, তোমাকে তাড়িয়ে দেওয়ার সাধ্য আমার কেন? এই পৃথিবীর কারণ নেই। তুমি যখন আমার জন্য সব কিছু ছাড়তে পেরেছ, তাহলে দেখো, এই অর্ণব শূন্য থেকে শুরু করে তোমাকে আবার রানীর হালে রাখবে। আমার রানীর হাল চাই না অর্ণব, আমি শুধু তোমার ওই বুকটার মাঝে একটু আশ্রয় চাই। আর হ্যাঁ, এখন তো আমি আর তোমার বস নই। এবার তাহলে আমাদের বিয়েটা কবে হচ্ছে? মিলির এই চঞ্চল আর রোম্যান্টিক প্রশ্নে ঘরের ভারী পরিবেশটা এক নিমেষে হালকা হয়ে গেল। আমরা দুজনেই হেসে উঠলাম, কিন্তু আমরা জানতাম সত্যিকারের যুদ্ধটা এবার শুরু হতে যাচ্ছে। সংসার জীবনের যুদ্ধ, যেখানে আমার এই রোম্যান্টিক ম্যাডাম এবার আমার ঘরের বউ হয়ে আসতে চলেছে। মিলি তার বাবার বাড়ি এবং কোটি টাকার সম্পত্তি ছেড়ে আসার ঠিক 3 দিনের মাথায় আমাদের বিয়েটা হয়ে গেল। কোনো রাজকীয় আয়োজন ছিল না নামি দামি অতিথিদের ভিড়। শিব মন্দিরে আইনি প্রক্রিয়ায় সই করে বৈদিক মন্ত্রোচ্চারণে অগ্নিকে সাক্ষী রেখে আর মণ্ডপে ছোট করে মালাপতল ও সিঁদুরদান করেই মিলি চ্যাটার্জি হয়ে গেল মিলিয়া অর্ণব মুখার্জি। আমার ছোট্ট মধ্যবিত্ত ছাদটায় আমাদের বাসর ঘর হলো। প্রথম রাতে জানালার পাশে দাঁড়িয়ে যখন চাঁদের আলো মিলির কপালে নতুন পরা লাল সিঁদুর আর মুখে এসে পড়ছিল, আমার বিশ্বাসই হচ্ছিল না যে অফিসের সেই কড়া মেজাজের আয়রন লেডি আজ আমার ঘরের বউ। মিলি, এসি ছাড়াই ছোট্ট ঘরে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? ফ্যানের বাতাসটাও কেমন যেন গরম অনুভব হচ্ছে। মিলি আমার কাছে এসে আমার শার্টের বোতামটাকে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি করে হাসল। তার চোখে সেই চেনার রোম্যান্টিক মায়াবী আলো, তার হাতে লাল সাদা শাখা পলা। হুম, একদম কষ্ট হচ্ছে না। এসির কৃত্রিম ঠান্ডার চেয়ে তোমার বুকের এই উষ্ণতাটা অনেক বেশি শান্তির অর্ণব। আর মনে রেখো, আমি কিন্তু এখন আর তোমার বস নই, তোমার বিবাহিত স্ত্রী। তাই আজ থেকে রাতে কপালে একটা চুমু না দিলে কিন্তু আমি ঘুমাবো না। আমি হেসে মিলিকে জড়িয়ে ধরলাম। বুঝলাম, অফিসের রোম্যান্টিক ম্যাডাম ঘরে এসে আরও বেশি রোম্যান্টিক হয়ে উঠেছে। সংসার জীবন শুরু হওয়ার পর থেকে শুরু হলো আমাদের আসল লড়াই। মিলি কোনো দিন রান্নাঘরে যায়নি, কোনো দিন নিজের হাতে এক গ্লাস জল ঢেলে খায়নি। অথচ আমার সংসারে এসে সে প্রতিদিন ভোরে উঠে শাড়ি পরে রান্নাঘরে যেত। প্রথম প্রথম ভাতে জল বেশি হয়ে যেত, লুচি গোল না হয়ে পৃথিবীর মানচিত্র হতো, তরকারিতে লবণ বেশি হয়ে যেত, কিন্তু সে কখনো হাল ছাড়ত না। ইউটিউব দেখে নতুন নতুন রান্না আর বাঙালি ঘরোয়ার পদ শেখার চেষ্টা করত। আমিও বসে থাকিনি। মিলির দেওয়া অনুপ্রেরণায় আমি একটা নতুন আইটি স্টার্টআপ কোম্পানিতে বেশ ভালো পোস্টে জয়েন করলাম। আমাদের যৌথ লড়াইয়ে দিনগুলো সুন্দর কাটছিল। একদিন অফিস থেকে একটু ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। দরজার লক খুলে ভিতরে ঢুকতেই দেখি পুরো ঘর অন্ধকার, ঠিক যেমনটা আমাদের অফিসে সেই বৃষ্টির রাতে হয়েছিল। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। মিলি অন্ধকার সহ্য করতে পারে না, অথচ ঘর অন্ধকার কেন? মিলি, এই মিলি, কোথায় তুমি? লাইট নেভানো কেন?
হঠাৎ ড্রয়িং রুমে টেবিলের একটা মোমবাতি আর প্রদীপ জ্বলে উঠল। মোমবাতির আলোয় দেখলাম মিলি একটা লাল পেরে সাদা গরদের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। টেবিলের উপর সাজানো আমার পছন্দের পোলাও, আলুর দম আর পায়েস। শুভ প্রথম বিবাহবার্ষিকী মিস্টার অর্ণব। অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত যে আজকের দিনটার কথাও ভুলে গেলে। আমি নিজের কপালে হাত দিলাম। সত্যি তো, আজ আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। কাজের চাপে আমি একদম ভুলে গিয়েছিলাম। ও গড মিলি, আই এম সো সরি। আমি একদম ভুলে গিয়েছিলাম। থোপার জন্য কোনো গিফটও আনতে পারিনি। মিলি এগিয়ে এসে আমার মুখে হাত দিল। মোমবাতির আলোয় তার চোখের কাজল আর চোখের মণি দুটোই চকচক করছিল। আমার কোনো দামি গিফট চাই না অর্ণব। তুমি যে প্রতিদিন সুস্থভাবে আমার কাছে ফিরে আসো, এটাই আমার সবচেয়ে বড় গিফট। আচ্ছা, মনে আছে সেই বৃষ্টির রাতের কথা, যেদিন আমি তোমাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম? হ্যাঁ, মনে থাকবে না কেন? তুমি তো ভয়ে কাঁপছিলে। হুম, ওটা শুধু ভয় ছিল না মশাই, ওটা ছিল আমার প্ল্যান। আমি জানতাম তুমি ভীষণ লাজুক, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতেই হয়, তাই অন্ধকারের সুযোগ নিয়ে তোমাকে কাবু করেছিলাম। কি? তার মানে অফিসের আয়রন লেডি আসলে একটা আস্ত রোমান্টিক ড্রামাবাজ? হ্যাঁ, আমি ড্রামাবাজ, শুধু তোমার জন্য। আচ্ছা অর্ণব, তুমি কি কখনো আফসোস করো আমার মতো একজন জেদি আর রোমান্টিক বসকে বউ হিসেবে পেয়ে? আমি মিলির কোমর জড়িয়ে ধরে তাকে আমার আরো কাছে টেনে নিলাম। মোমবাতির আলোয় আমাদের দুটি ছায়া দেওয়ালে এক হয়ে গেল। আফসোস? মিলি, আমি আমার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন, যেদিন তোমার ভালোবাসাকে স্বীকার করেছিলাম। অফিসের বস হিসাবে তুমি যেমন পারফেক্ট ছিলে, আমার ঘরের বউ হিসাবে তুমি তার চেয়েও 1000 গুণ বেশি শ্রেষ্ঠ। আই লাভ ইউ মিলি, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু, আমার খামখেয়ালি এমপ্লয়ি। আমাদের হাসির আওয়াজ আর ভালোবাসার সুবাসে ঘরটা ভরে উঠল। এর ঠিক মাসখানেক পর মিলির বাবা মিস্টার চ্যাটার্জি নিজেই আমাদের ফ্ল্যাটে এসেছিলেন। মিলির ত্যাগ আর আমাদের এই 1 বছরের সততা ওনার অহংকার ভেঙে দিয়েছিল। তিনি আমাদেরকে বুকে টেনে নিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন। তবে মিলি আর সেই বিলাসবহুল রাজপ্রাসাদে ফিরে যায়নি। সে আমার এই ছোট্ট ঘরেই তার আসল রাজত্ব খুঁজে পেয়েছিল। অফিসে সে রোম্যান্টিক ম্যাডাম আজ আমার জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গী, আমার সুখ দুঃখের ভাগিদার, আর আমার ছোট্ট সংসারের সবচেয়ে মিষ্টি রানী।